Okay, dear, in terms of reading meaning, today we will solve Cambridge on Reading Test 2, Passage 2. The name of the passage is Migratory Beekeeping. So, as usual, every day I'm telling that to improve reading section, we have to develop our reading habits. আমাদেরকে অবশ্যই আমাদের রিডিং হ্যাবিটস ডেভেলপ করতে হবে এবং রিডিং হ্যাবিটস ডেভেলপ করার জন্য আমাদেরকে রিডিং মিনিং করতে হবে রেগুলারলি। প্রথমত আমরা ক্যামব্রিজের সকল বইগুলো রিডিং মিনিং করব। টোটাল 17 বুকস, এই 17 বুকসে 204 প্যাসেজেস আছে। প্রত্যেকটা বইয়ে 12টি করে প্যাসেজেস আছে এবং এই প্যাসেজগুলো আমরা এক থেকে যদি প্যাসেজ শুরু করি, উইদিন আ মান্থ আমরা লক্ষ্য করব যে আইএলস এর রিডিং এর যে প্যাসেজগুলো হয় এই প্যাসেজ সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে এবং আমরা যখন রিডিং মিনিং করব আমাদের স্ট্র্যাটেজি থাকবে ওই যেই প্যাসেজটার মিনিং করব ওই প্যাসেজটা আগে একবার পড়বো এবং ওই প্যাসেজ থেকে যতগুলো ডিফিকাল্ট বা আননোন ওয়ার্ডস আমি পাবো সেগুলো আমি খাতায় সেপারেট করব, করে ওই ওয়ার্ডগুলো আগে একটু স্টাডি করব বা মুখস্থ করে নিব। তারপরে আহ, আপনারা প্যাসেজটা রিডিং করতে থাকবেন। এভাবে প্রত্যেক দিন যদি একটা করে প্যাসেজ আপনি ডিফিকাল্ট ওয়ার্ডস বা আপনার আননোন ওয়ার্ডগুলো সেপারেট করে ওগুলো মুখস্থ করে যদি আপনি রিডিং মিনিং করতে থাকেন, একটা সময় আপনি লক্ষ্য করবেন যে ডে বাই ডে হয়তো প্রথম প্যাসেজে আপনার 100 ওয়ার্ড আননোন ছিল, দ্বিতীয় প্যাসেজে কিছু কমবে, তৃতীয় প্যাসেজে কিছু কমবে। এভাবে যখন আপনি 50টে বা 30টা প্যাসেজ যখন আপনি শেষ করবেন তখন আপনি খেয়াল করে দেখবেন যে আপনার আননোন ওয়ার্ড খুবই কম থাকতেছে। এ একটা আপনার হেল্প হলো। আরেকটা হচ্ছে, যদিও আমরা আইএলস এর রিডিং টেস্ট দেবো, এই জন্য আইএলস এর বই থেকে যদি আমি পড়ি তাহলে আইএলস এর প্যাসেজের যে লং লং সেন্টেন্সেস গুলো এগুলো আমাদের জন্য সহজ হবে। তো আমরা যখন কোনো সেন্টেন্সের মিনিং করতে যাব তখন আমাদের 6টা স্টেপ আমরা ফলো করব। একটা হচ্ছে সেপারেট অল পার্টস অফ স্পিচ, আমরা ওখানকার সকল পার্টস অফ স্পিচ আলাদা করব। 2 নম্বর আছে ফাইন্ডিং কমা আর কনজাংশন, ওখানে কোনো কমা বা কনজাংশন আছে কিনা দেখব। যদি কমা এবং কনজাংশন না থাকে তাহলে ফাইন্ডিং ভার্ব, আর যদি কমা অথবা কনজাংশন থাকে তাহলে কমা এবং কনজাংশনের আগে এবং পরে ভার্ব আছে কিনা আমরা দেখব। সেপারেট 3 পার্টস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যে ভার্বটি আমরা পাবো প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, ভার্বের আগের পার্টটা হবে সাবজেক্ট, ভার্বের পরের পার্টটা হবে অবজেক্ট। এরপরে আমরা ভার্বের পজিশন, পজিশন অফ ভার্ব, ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে না পাস্ট পার্টিসিপল ফর্মে, এই ভার্বের পজিশন অনুযায়ী আমরা টেন্স ঠিক করবো এবং যেই টেন্স হবে ওই টেন্সের বাংলা যে চেনার উপায়, যেমন ফিউচার ইনডিফিনাইট টেন্স হলে ওই ইংলিশ বাক্যর বাংলা যখন আমরা করব তখন ওই বাক্যর শেষে ব, বে, বা, বি, বেন কিছু একটা থাকবে। বাক্যটি যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে বাক্যর শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন থাকবে। বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে বাক্যর শেষে ল, লে, লাম, লেন, ত, তে, তাম, তেন থাকবে। যদি বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে বাক্যর শেষে আসো, আসি, আসে, এসি, সেন থাকবে। যদি বাক্যর শেষে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে তেসো, তেসি, তেসে, তেসেন থাকতে হবে। আর বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে এগুলোর কিছুই থাকবে না। তো আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রেজেন্ট আজ আমরা ক্যামব্রিজ অনের ক্যামব্রিজ অনের রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 2 আমরা সলভ করব এবং এখান থেকে আমরা আমাদের প্যাসেজের মিনিং এর অভ্যাসটা আমরা জেনে নেব। হ্যাঁ, আপনারা একটু দেখেন, মিগ্রেটরি বি কিপিং, টেকিং উইংস। উইংস বলতে বলা হয় পাখা, এখানে উইংস বলতে বোঝানো হয়েছে
মৌমাছি। বি বি হানি বিজ, হানি বিজ বলতে বোঝানো হয়েছে মৌমাছি। তাহলে মৌমাছির যে পাখা, এগুলোকে মিগ্রেটরি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করাটাকে বলা হয় মিগ্রেটরি। টু এক আউট আ ফুল টাইম লিভিং ফ্রম দেয়ার হানি বিজ, about half the nation's 2000 commercial beekeepers pull up stakes each spring, migrating north to find more flowers for their bees. বলতেছে ফুল টাইম যে বসবাসের জন্য, এটাতে সমন্বয় নিয়ে আসার জন্য ব্যবসায়ীরা তাদের মৌমাছিগুলোকে প্রায় 2000 ব্যবসায়িক মৌমাছি ব্যবসায়ী আছে, মধু ব্যবসায়ী আছে, যারা এর প্রায় হাফ, অর্ধেক তারা কি করে, তাদের মৌমাছিগুলো তারা প্রত্যেকটা স্প্রিং মানে বসন্তে তারা কি করে, নর্থ নর্থ থেকে তারা তাদের বীজগুলো ফ্লাওয়ার যেখানে আছে, ফুল যেখানে আছে সেদিকে নিয়ে যায়। Besides turning floral nectar into honey, these hardworking insects also pollinate crops for farmers for a fee. বলতেছে এছাড়াও এই যে মানে মধু উৎপাদন করা ছাড়াও, মৌমাছি থেকে মধু উৎপাদন করা ছাড়াও এই এই যে তারা যে এই মৌমাছিগুলো যে হার্ড ওয়ার্কিং করে, এটা ফসল মানে কৃষকদের ফসল উৎপাদন করতে এরা সাহায্য করে এবং ফির বিনিময়ে চাষিদের হেল্প করে। অ্যাজ অটম অ্যাপ্রোচেস, শরৎ যখন চলে আসে, দ্য বি কিপার্স প্যাক আপ দেয়ার হাইভস অ্যান্ড গো সাউথ, তারা তাদের মৌমাছিগুলো প্যাক আপ করে এবং সাউথের দিকে চলে যায়। স্ক্র্যাম্বলিং ফর পলিনেশন কন্ট্রাক্টস ইন ওয়া স্পট লাইক ক্যালিফোর্নিয়াস ফার্টাইল সেন্ট্রাল ভ্যালি। বলছে ক্যালিফোর্নিয়ার যে ফার্টাইল ল্যান্ডগুলো আছে সেখানে তারা চলে যায় এবং কৃষকদের ভালো ফসল উৎপাদন করতে এই মৌমাছিগুলো সাহায্য করে। Of the 2000 commercial beekeepers in the United States, about half migrate. বলতেছে 2000 বাণিজ্যিক মৌমাছি ব্যবসায়ীদের প্রায় অর্ধেক আমেরিকাতে তারা এভাবে স্থানান্তরিত হয়। This pays off in two ways: moving north in the summer and south in the winter lets bees work a longer blooming season, making money, making more money for their keepers. বলতেছে এই যে এই যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন আহ গ্রীষ্মকালে তারা নর্থে যায় এবং শীতকালে তারা সাউথে চলে আসে, এটার মধ্যে তারা শুধু তাদের মধুই দেয় না, টাকাও দেয়। দুটো দিক থেকেই তাদের কিপারদেরকে তারা হেল্প করে। সেকেন্ড, দ্বিতীয়ত, beekeepers can carry their hives to farmers who need bees to pollinate their crops. বলতেছে এরা তাদের এদের এই মৌমাছিগুলো কৃষকদের কাছে নিয়ে যায়, কারণ এই কৃষকদের ফসলের পলিনেট মানে পরাগায়ন ঘটানোর জন্য, হ্যাঁ, বেশি ফসল ফলানোর জন্য এই এই মৌমাছিগুলো তাদের প্রয়োজন হয়। এভরি স্প্রিং, প্রত্যেক বসন্তে, a migratory beekeeper in California may move up to 160 million bees to flowering fields in Minnesota, and every winter his family may haul the hives back to California, where farmers will rent the bees to pollinate almond and cherry trees. Almond মানে কি বাদাম, চেরি ট্রিজ বলি চেরি ফল। বলতেছে কৃষকরা তাদের বাদাম এবং চেরি ট্রিজ বেশি উৎপাদন করার জন্য তাদের মৌমাছির প্রয়োজন হয়। এই জন্য মানে 160 মিলিয়ন বীজ যারা বসন্তে ক্যালিফোর্নিয়া মানে
বসন্তে চলে যায় হচ্ছে মিনেসোটাতে, আর শীতকালে চলে আসে ক্যালিফোর্নিয়াতে। মিগ্রেটরি বি কিপিং ইজ নাথিং নিউ। মৌমাছির যে স্থানান্তরিত বা স্থানান্তর, এটা নতুন নয়। দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস moved clay hives, probably on rafts, down the Nile to follow the bloom and nectar flow as it moved towards Cairo. হ্যাঁ, বলতেছে যে এই যে প্রাচীন কালে মিশরীয়রা কাদার তৈরি ওনারা মৌচাক বানাতেন, মৌমাছিদের সংরক্ষণ করতেন, এবং তাদের ফসল উৎপাদনের জন্য তারা একেবারেই মানে মিশরের এক সাইড থেকে অন্য সাইড, উত্তর থেকে দক্ষিণে কায়রো পর্যন্ত তারা তাদেরকে স্থানান্তরিত করতেন। ইন দ্য 1880s, 1880 সালের দিকে নর্থ আমেরিকান বি কিপার্স এক্সপেরিমেন্টেড উইথ দ্য সেম আইডিয়া। 1880 সালের দিকে উত্তর আমেরিকার এই মৌমাছি ব্যবসায়ীরা এই পদ্ধতির মানে এই 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 পদ্ধতির তারা আহ, শুরু করেছিল। মুভিং বিজ অন বার্গেজ অ্যালং দ্য মিসিসিপি অ্যান্ড অন ওয়াটারওয়েজ ইন ফ্লোরিডা। তারা কি করলো যে মিসিসিপি নদী দিয়ে বা পানির পানির পথ ধরে তারা এই বীজগুলো বহন করত। But their lighter wooden hives kept falling into the water. বলছে তাদের পাতলা এবং এই কাঠের যে মৌচাকগুলো, এগুলো পানিতে পড়ে যেত। আদার কিপার্স ট্রাইড দ্য রেল রোড অ্যান্ড হর্স ড্রাউন ওয়াগনস। অন্যান্যরা রেল রেলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, অথবা হর্স ড্রাগন ওয়াগনের মাধ্যমে চেষ্টা, বাট দ্যাট ডিডেন্ট প্রুভ প্র্যাকটিক্যাল। এটা বাস্তবে প্রমাণিত হয়নি। নট আনটিল দ্য 1920s, 1920 সালের আগ পর্যন্ত নয়, when cars and trucks became affordable and roads improved, যখন কার এবং বড় বড় ট্রাকগুলো মানে সক্ষম হয়েছিল এবং রোডের উন্নয়ন হয়েছিল। ডিড মিগ্রেটরি বি কিপিং বিগিন টু ক্যাচ অন, তখনই এটা ব্যাপকভাবে বৃদ্ধি হতে শুরু করে। ফর দ্য ক্যালিফোর্নিয়ান বি কিপার, ক্যালিফোর্নিয়ান বি কিপারদের জন্য দ্য পলিনেশন সিজন বিগিনস ইন ফেব্রুয়ারি। তাদের যে পরাগায়ন যে সিজন, এটা শুরু হয় ফেব্রুয়ারি থেকে। At this time, uh, at this time, এই সময় the beehives are in particular demand by farmers who have almond groves. বলতেছে এই সময় ফার্মাররা যারা বাদাম চাষ করেন তাদের কাছে একটা মানে এটার খুবই চাহিদা থাকতো। দে নিড 2 hives অ্যান একর, পার একরে তাদের দুইটা এই এই মৌমাছির বক্স তাদের লাগতো। ফর দ্য 3 week লং ব্লোম, 3 সপ্তাহ রাখার জন্য বি কিপার্স ক্যান হায়ার আউট দেয়ার হাইভস ফর $32 ইচ। $32 করে তারা পেমেন্ট করতো এক একটা হাইভের জন্য, 3 সপ্তাহ রাখার জন্য। ইটস আ বোনঞ্জা ফর দ্য বিজ টু, বলতেছে এটা মৌমাছির জন্য একটা আশীর্বাদ। মোস্ট পিপল কনসিডার, বেশিরভাগ মানুষ মনে করে আলমন্ড হানি টু বিটা টু ইট, এটা খাওয়া খুবই কি, টু বিটা মানে কি, তিতো, টক। সো দ্য বিজ গেট টু কিপ ইট ফর দেমসেলভস, এটা তাদের জন্য রাখে। এটা মধু তো তারা খায়, তাই না, তাদের জন্য তারা সংগ্রহ করে। বাই আর্লি
মার্চ ইট ইজ টাইম টু মুভ দ্য বিজ। মার্চের শুরুর দিকে এই মৌমাছিদের মানে ওই জায়গা থেকে মুভ করার সময়। ইট ক্যান টেক ইট ক্যান টেক আপ to 7 nights to pack the 4,000 or so hives that a beekeeper may own. একজন মৌমাছি ব্যবসায়ী সম্ভবত 4,000 হাইভস, যিনি 4,000 হাইভসের মালিক, ওনাকে এই সবগুলো প্যাক আপ করতে 7 নাইট লাগে, 7 রাত্র লাগে। রাত্রে কেন প্যাক আপ করে? কারণ মৌমাছি দিনে মানে তো সব বাইরে থাকবে, রাত্রে নিতে হয়। These are not moved in the middle of the day because too many of the bees would end up homeless. যদি বলছে দিনের মিডিলে এগুলো নেওয়া যাবে না, কারণ বেশিরভাগই মৌমাছি হোমলেস হয়ে যাবে, তারা ওই বক্সে থাকবে না। বাট অ্যাট নাইট, রাত্রে, দ্য হাইভস আর স্টাকড অনটু উডেন প্লেটস। উডেন প্লেটস দ্বারা এটাকে ব্লক করে রাখা হয়। ব্যাক টু ব্যাক ইন সেটস অফ 4, 4টা করে এক একটা সেট করা হয়। অ্যান্ড লিফটেড অন টু আ ট্রাক, এবং ট্রাকে রাখা হয়। It is not necessary to wear gloves or a keeper's veil because the hives are not being opened and the bees should remain relatively quiet. বলতেছে ওই সময়ে গ্লোভস বা ওই যে বোরখা পরা প্রয়োজন হয় না, কারণ হাইভস গুলো আসলে ওপেন থাকে না, আর মৌমাছিগুলোও সাধারণত সেই সময়ে একটু শান্ত থাকে। Just in case some are still lively, bees can be pacified with a few puffs of smoke blown into each hive's narrow entrance. বলতেছে যদি কিছু পরিমাণ যদি জীবিত থাকে, যারা যদি বের হওয়ার চেষ্টা করে, সেখানে ওই যে পাপস মানে ধুমা, মানে কিছু ধুমা যদি সেখানে ওই ছোট একটা ন্যারো গর্ত দিয়ে যদি ধুমা প্রবেশ করানো হয়, তখন তারা আর বাইরে বের হয় না, সব সেখানেই থাকে। ইন দেয়ার নিউ লোকেশন, তাদের নতুন যে লোকেশনে, দ্য বি কিপার উইল পে, বি কিপার পে করবে দ্য ফার্মার, কৃষকদের, টু অ্যালাউ হিজ বিজ টু ফিট ইন সাচ প্লেসেস অ্যাজ অরেন গ্রোভস। বলতেছে অরেন গ্রোভসে মৌমাছিদের খাবারের জন্য বিকিপিরা সেখানে মৌমাছিগুলো রাখবে এবং তারা কৃষকদেরকে পেমেন্ট করবে। The honey produced here is fragrant and sweet and can be sold by the beekeepers. এখানে এই অরেঞ্জ গ্রোভস থেকে, অরেঞ্জ মানে কি অরেঞ্জ, অরেঞ্জ গ্রোভ থেকে যে হানিটা আসে খুবই টেস্টি হয় এবং এই মধুই বিকিপিরা সেল করে। To encourage the bees to produce as much honey as possible during this period, the beekeepers open the hives and stack extra boxes called supers on top. বলতেছে এই সময় বেশি বেশি হানি সংগ্রহের উদ্দেশ্যে বিকিপার্সরা কি করে, অতিরিক্ত একটা বক্স সেখানে অ্যাড করে, যেটাকে বলা হয় সুপার্স টপ। These temporarily hive extensions contain frames of empty comb for the bees to fill with honey. বলতেছে এই যে এক্সট্রা যে একটা বক্স উপরে দিল, এর কারণে নিচে একটা বক্স খালি থেকে যায়, যে খালি বক্সে মৌমাছিরা মধু রাখতে পারে। ইন দ্য ব্রুড চেম্বার বিলো, নিচে যে ব্রুড চেম্বারটা থাকে, দ্য বিজ উইল স্ট্যাশ হানি টু ইট লেটার। বলতেছে বীজরা কি করে, মধু সেখানে সংরক্ষণ করে রাখে পরে খাওয়ার জন্য। টু প্রিভেন্ট দ্য কুইন ফ্রম ক্রাউলিং আপ টু দ্য টপ অ্যান্ড লেইং এগস, স্ক্রিন ক্যান বি ইনসার্টেড বিটুইন দ্য ব্রুড চেম্বার অ্যান্ড দ্য সুপারবস। বলতেছে ব্রুড চেম্বার এবং সুপারের ভেতরে একটা স্ক্রিন লাগানো হয়, যাতে ওই কুইন যিনি আছেন ওনার ডিম যাতে নিচে না পড়ে, ওটা যেন উপরেই থেকে যায়, তাহলে মধুর সাথে যেন ডিমের সংমিশ্রণ না ঘটে। 3 weeks later, 3 সপ্তাহ পর, দ্য হানি ক্যান বি গ্যাদার্ড, 3 সপ্তাহ পরে মধুগুলো সংগ্রহ করা যেতে পারে।
foul smelling chemicals are often used to irritate the bees and drive them down into the hive's bottom boxes, leaving the honey feel superbs more or less be free. ও আচ্ছা, বলতেছে যে ফল স্মেলিং এক ধরনের একটা স্মেলিং বা একটা ধোঁয়া বা একটা কেমিক্যাল সেখানে ব্যবহার করা হয় মৌমাছিদের রাগান্বিত করতে এবং তাদেরকে সরিয়ে দিতে নিচের দিকে। ওই যে যে খালি বক্স থাকে না, ওই বক্সে যাতে তারা সব চলে যায়, আর ওপরের যে বক্স, এই বক্সে তো মধু থাকে, এটা যাতে ফ্রি হয়ে যায়, কারণ ওখান থেকে মধু সংগ্রহ করা হবে। দিস ক্যান দেন বি পুলড অফ দ্য হাইভ, এভাবে ওই এক্সট্রা যে হাইভটা ওখান থেকে আলাদা করা হতে পারে। দে আর হেভি উইথ হানি, এটা মধু দ্বারা পরিপূর্ণ থাকে, অ্যান্ড মে ওয়েট আপ টু 90 পাউন্ডস ইস, বাবারে 90 কেজি হতে পারে। দ্য সুপার্স আর টেকেন টু আ ওয়্যার হাউস, সুপারস্টেক ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হয়। In the extracting room, the frames are lifted out and lowered into an uncapper, where rotating blades shave away the wax that covers each cell. ও আচ্ছা, রাইট। বলছে ওখানে ব্লেডের দ্বারা, যেখানে ব্লেড ঘোরানো হয় এবং এই মধুগুলো আলাদা করা হয়। The uncapped frames are put in a carousel that's on the bottom of a large stainless steel drum. বলতেছে এই আনক্যাপ ফ্রেমসটা একটা বড় স্টেনলেস স্টিলের ড্রামের সাথে সংযুক্ত করা এবং নিচে ওই ড্রামটা থাকে, মধুগুলো সব সেখানে গিয়ে পড়ে। দ্য ক্যারোসেল ইজ ফিল্ড টু ক্যাপাসিটি উইথ 72 ফ্রেমস, বাবা একটা ক্যারোসেলে 72 ফ্রেমস রাখা যেতে পারে। আর সুইচ ইজ ফ্লিপড অ্যান্ড দ্য ফ্রেমস বিগিন টু while at 300 revolutions per minute, পার মিনিটে 300 রিভলিউশনস সেটা চলতে থাকে। সেন্ট্রিফিউগাল ফোর্স থ্রোস দ্য হানি আউট অফ দ্য কমস, বলছে কমস থেকে হানিগুলো আলাদা করতে সেখানে এটা ব্যবহার করা হয়। ফাইনালি দ্য হানি ইজ পোর্ড ইনটু ব্যারেলস ফর শিপমেন্ট, বলছে ওই ব্যারেলসে সব মধুগুলো পড়ে শিপমেন্টের জন্য। মানে এখানে এই প্যারাটাতে আমরা জানলাম যে ওই যে উপরে যে সুপার যে এক্সট্রা বক্সটা দেয়া হয়, মৌমাছির যে চাকটি আসলে ওই বক্সে হয়, এবং পরে গিয়ে মৌমাছিগুলো ওখান থেকে নিচের দিকে, নিচে বক্সটা খালি থাকে, নিচে সব স্থানান্তরিত করে ওই বক্সটা ওখান থেকে সরাই নেওয়া হয়, এবং ওই বক্সে যে চাকটা থাকে ওই চাক থেকে মধু সেপারেট করার জন্য সেখানে একটা মেশিনের সাহায্য নেওয়া হয়, এবং সেখানে ক্যারোসেলের মাধ্যমে ব্যারেলে মানে মধুগুলো মানে স্থানান্তরিত করা হয় শিপমেন্টের জন্য। আফটার দিস, এটার পরে অ্যাপ্রক্সিমেটলি আ কোয়ার্টার অফ দ্য হাইভস উইকেন্ড বাই ডিজিজ, মাইটস অর অ্যান এইজিং অর ডেড কুইন উইল হ্যাভ টু বি রিপ্লেসড। বলতেছে এটার পরে প্রায় আ কোয়ার্টার অফ দ্য হাইভস, কোয়ার্টার বলতে 25 ভাগ, 25 ভাগ আহ, মানে মৌমাছিগুলো খুব দুর্বল হয়ে যায় রোগ বা তার মানে পরিশ্রম বা বয়স বা তাদের রানী মারা যাওয়ার কারণে, এবং তাদেরকে রিপ্লেস করা হয়। টু ক্রিয়েট নিউ কলোনিজ, নতুন কলোনি তৈরি করার জন্য আ হেলদি ডাবল হাইভ, মানে শক্তিশালী মৌমাছি, মানে দুইটা শক্তিশালী মৌমাছিকে টিমিং উইথ বিস, মানে দুইটা হাইভকে মৌমাছির সাথে মানে মৌমাছি দিয়ে পরিপূর্ণ করা হয়। ক্যান বি সেপারেটেড ইনটু টু বক্সেস, দুইটা বক্সে। অন হাফ উইল হোল্ড দ্য কুইন অ্যান্ড ইয়াং, একটা হাফে থাকবে রানী এবং বাচ্চারা। অলরেডি মেটেড কুইন ক্যান বি পুট ইন দ্য আদার হাফ, আদার হাফে যেখানে মানে কুইন মেট করছিল আদার হাফে থাকবে টু মেক টু হাইভস ফ্রম অন। বাই দ্য টাইম, একই সময়ে দ্য ফ্লাওয়ার্স ব্লুম, ফুলগুলো ফোটে। দ্য নিউ কুইন্স উইল বি লেইং এগস, নতুন রানী ডিম পাড়বে।
ফিলিং ইজ হাইভ উইথ ইয়াং ওয়ার্কার বিজ, ছোট ছোট বীজ দ্বারা পরিপূর্ণ করবে। দ্য বি কিপার্স ফ্যামিলি, বি কিপার্সদের পরিবারগুলো উইল দেন মিগ্রেট, তারা স্থানান্তরিত হবে উইথ দেম টু দেয়ার সামার লোকেশন, তাদের সামার লোকেশনে। ওকে, ইন দিস প্যাসেজ, in this passage we have got some ideas like beekeeping, how bees, কিভাবে মৌমাছি মধু উৎপাদন করে এবং এর হিস্ট্রি সম্পর্কে একটু জানলাম। এবং আমেরিকাতে খুবই জনপ্রিয়, প্রায় 2000-এর বেশি তাদের কমার্শিয়াল মধু উৎপাদনকারী আছে। এবং তারা এক এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন তারা যখন ক্যালিফোর্নিয়াতে আসে তখন যারা বাদাম চাষি তাদের কাছ থেকে তারা টাকা নেয়। আর তারা যখন আবার চলে যায় মেনুসোটাতে, সেখানে অরেঞ্জ যে চাষি তাদেরকে আবার তারা টাকা দেয় তাদের মৌমাছি খাবারের জন্য। সো এইভাবে এই ব্যবসাটা তারা পরিচালিত করে, মিলিয়নস অফ বিজ এভাবে স্থানান্তরিত হয়। তো আজকেরকার প্যাসেজে আমরা অনেকগুলো তথ্য জানলাম যে মৌমাছি বা আমেরিকার মৌমাছি ব্যবসায়ীরা কিভাবে টাকা, মানে টাকা তারা প্রফিট করেন, এবং কিভাবে মৌমাছি তাদের মধু সংগ্রহ করেন, এবং মৌমাছি কিভাবে তাদের এই যে মিগ্রেটরিং প্রসেসে কিভাবে তাদের জীবনকে পরিচালিত করেন। সো আপনারা যেটা করবেন, প্রথমত এই প্যাসেজের হোল প্যাসেজটা একবার পড়বেন, এবং এই প্যাসেজে কতগুলো আপনার আননোন ওয়ার্ডস আছে এই ওয়ার্ডগুলো সেপারেট করবেন, সেই ওয়ার্ডগুলো আগে মুখস্থ করবেন, করার পরে প্যাসেজটা আমি যে রেকর্ডটা করলাম এই রেকর্ডটা তারপরে যদি আপনি শোনেন তাহলে আপনার অনেক ভালো লাগবে এবং সহজে বুঝতে পারবেন। এরপরে নিজে নিজেও যদি পড়েন তখন রিডিং এর প্রতি আপনার ইন্টারেস্ট তৈরি হবে। শোনেন, রিডিং এর প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। তার জন্য রিডিংটি অবশ্যই তথ্যবহুল হতে হবে এবং সেই তথ্যর প্রতি আপনার আগ্রহ থাকতে হবে। আপনি কিন্তু এক একটা প্যাসেজ থেকে এক এক ধরনের তথ্য পাবেন। আজকে যেমন আমরা মৌমাছি সম্পর্কে তথ্য পেলাম, মৌমাছি ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য পেলাম, মৌমাছির হিস্ট্রি সম্পর্কে তথ্য পেলাম, মধু কিভাবে আহরিত হয় সেই সম্পর্কে তথ্য পেলাম। এই যে তথ্য পাওয়ার একটা আগ্রহ থাকতে হবে, এবং আপনাকে সবচেয়ে শেষে মনে রাখতে হবে যে আমার রিডিং এ খুবই ভালো করতে হবে এবং রিডিং প্যাসেজ সহজেই বুঝতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এই প্রসেসের কোনো বিকল্প নাই। আশা করি আপনারা এই সিস্টেম ফলো করে রেগুলার প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।